ওয়েলকাম স্টুডেন্টস, আচার্যর আরো একটি নতুন ক্লাসে আমি প্রিয়তা তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 10 এর লেসন 2 এর সঙ্গে যে গ্রামার পোরশন অ্যাটাচ আছে সেটা নিয়ে। সেখানে আমরা পাচ্ছি গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্বকে আমরা ফ্রেজাল ভার্ব বা প্রিপজিশনাল ভার্বও বলে থাকি। গ্রুপ ভার্ব, এই কথাটা থেকেই বুঝতে পারছো যে ভার্ব এখানে একা কাজ করে না। কাকে নিয়ে কাজ করে? ভার্ব এখানে প্রিপজিশনকে নিয়ে কাজ করে, দল বাঁধে, জোট বাঁধে, সেই জন্য সেটাকে গ্রুপ ভার্ব বলি, ফ্রেজাল ভার্বও বলি আর প্রিপজিশনাল ভার্বও বলে থাকি। লিখে নিই, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব অথবা প্রিপজিশনাল ভার্ব। যখন একটি ক্রিয়াপদ প্রিপজিশনকে সঙ্গে করে যৌগিক ক্রিয়ায় পরিণত হয় এবং একটি বিশেষ অর্থ বহন করে, অর্থ প্রকাশ করে, তাকে আমরা বলে থাকি গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব অথবা প্রিপজিশনাল ভার্ব। দেখো, লীলা লাভস, আবার লীলা loved at the poor। এখানে দেখো, লীলা লাভ আর লীলা loved at the poor এ লাভটাই কিন্তু কমন, অর্থাৎ জোরে হাসা। স্মাইল মানে মৃদু হাসি আর লাভ মানে অট্টহাসি বা জোরে হাসা। দুটোতেই কিন্তু এই লাভ কথাটা আছে, লীলার পরেই বসেছে, কিন্তু দুটোতে মানে কিন্তু আলাদা। এখানে লাভ মানে হাসে, যেহেতু প্রেজেন্ট টেন্স ওই জন্য বললাম যেটা করেই থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট। লীলা হেসেই থাকে, লীলা হাসে। এখানে দেখো, লীলা লাভড অ্যাট দ্য পোর, এখানে পাস্ট টেন্সে লাভ, কিন্তু তাহলে কি দুটোর মানে এক হয়ে যাচ্ছে? কখনোই না। লীলা পোরেদের দেখে হেসেছিল, পোর মানে গরিবদের দেখে, গরিবদের দেখে হাসাকে বিদ্রূপ করা বলে। যখনই লাভড অ্যাট এই ফ্রেজটা আমরা ইউজ করছি, এই ভার্বের সঙ্গে এই প্রিপজিশনটা যোগ করে ফেলছি, তখনই কিন্তু মানেটা সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে। এখানে হাসি মনের আনন্দে হাসা, এখানে হাসা বিদ্রূপ করা। ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব বা প্রিপজিশনাল ভার্ব কিন্তু এটাই। সাধারণত অ্যাওয়ে, বাই, অফ, ডাউন, এরকম বিভিন্ন এটসেট্রা, এরকম বিভিন্ন প্রিপজিশন গুলো ভার্বের সঙ্গে যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি করে। এবারে যত ভার্ব আমাদের রয়েছে, প্রচুর ভার্ব রয়েছে এবং এরকম প্রচুর প্রিপজিশন রয়েছে, মনে রাখবে কি করে অত কিছু? এটার মনে রাখার জন্য প্রথমে যেটা, সেটা হচ্ছে একটু পড়তে হবে। যে কোনো গ্রামার বইতে ফ্রেজাল ভার্ব চ্যাপ্টারে গিয়ে সেখানে দেখবে প্রচুর উদাহরণ এই প্রিপজিশনকে সঙ্গে করে ভার্বের রয়েছে, সেটা একটু পড়তে হবে। তাছাড়াও কিছু কমন সেন্স কাজে লাগাতে হবে। যেমন আউট, এই প্রিপজিশনটায় আমরা মানে কি বুঝি? বাইরে বের করা, বাইরের দিকের কিছু, অথবা যেটা দূরে হচ্ছে এরকম কিছু দেখানো। আউট মানে একটা দূরে, বাইরে, বেরিয়ে আসা, এই সমস্ত কিছুতে আমরা আউট কথাটা ব্যবহার করি। এভাবেই আমরা মনে রাখবো যে এটা যখন কোনো ভার্বের সঙ্গে যুক্ত হবে, মানেটা খানিকটা সেদিকে ইঙ্গিত করবে। কিভাবে? চলো দেখি। লুক আউট, লুক আউট, লুক মানে দেখা,
আউট মানে বাইরের দিকে দেখা, অর্থাৎ ওইখানে দেখা, দূরে একটু দেখা। উদাহরণ, লুক আউট, দেয়ার ইজ এ ডগ। আরে দেখো ওখানে, সাবধানে, সতর্ক হও, ওখানে একটি কুকুর আছে। এখানে কিন্তু লুক বাই হতে পারে না, লুক অ্যাওয়ে হতে পারে না, এখানে লুক আউট, দেখো ওখানে, দেখো, সতর্ক হও, মানে দূরে আছে জিনিসটা। এই কমন সেন্স গুলো তোমাদের ইউজ করতে হবে। পরের উদাহরণে চলে যাই। পুট আউট, পুট মানে রাখা, আউট মানে বাইরে কিছু, বন্ধ করে দেওয়া কিছু, বেরিয়ে আসা কিছু। তাই পুট আউট, হি পুট আউট দ্য ল্যাম্প, নেভানো, সে বাতি নিভিয়ে দিল। হি পুট আউট দ্য ল্যাম্প। বুঝতে পারছো? একটু কমন সেন্স এইভাবে কাজে লাগাতে হবে। একই প্রিপোজিশন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে মানে কিন্তু বদলে যায়। নেক্সট উদাহরণে চলে আসি, আউট দিয়ে ব্রিং আউট। দেখো, সাধারণ বুদ্ধিতে আসি। ব্রিং মানে কি? কোনো কিছু নিয়ে আসা, নিয়ে আসা, কিন্তু তার সঙ্গে আউট যোগ হচ্ছে, তাহলে কোনো কিছু নিয়ে আসলো যেটা বেরিয়েও গেল। এক্ষেত্রে ব্রিং আউটের মানে হচ্ছে পাবলিশ করা। The publisher has brought out a new book. আচ্ছা, এখানে দেখো, ব্রিং আউট ছিল, ব্রট আউট হয়ে গেল। কেন? প্রকাশক নতুন একটি বই প্রকাশ করেছেন, খুব রিসেন্টলি কাজটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি জানি হয়? আমরা জানি যে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাজ আছে, এটার থেকে বুঝতেই পারছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ থাকলে মূল ভার্বের পার্টিসিপল ফর্মটা বসে। সুতরাং has brought out a new book, থার্ড ফর্মটা বসে গেল ভার্বের। The publisher has brought out a new book। তাহলে বুঝতে পারছো যে আমাদের বইতে যে সমস্ত উদাহরণগুলো দেওয়া আছে, যে সঠিক ফ্রেজাল ভার্বটা নির্বাচন করো, সেটা কিন্তু শুধু সঠিক ফ্রেজাল ভার্ব নির্বাচন করেই আমরা ক্ষান্ত দিতে পারি না, সঠিকভাবে সেটা সঠিক ভার্বের ফর্মটাও কিন্তু লিখতে হবে। বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। চলে যাব সরাসরি এবার টেক্সটে যে তিনটে সেন্টেন্সের উদাহরণ আছে সেখানে। তাহলেই দেখবে তোমরা যে বোঝার আর কিছুই বাকি থাকবে না রিগার্ডিং গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব অ্যান্ড প্রিপোজিশনাল ভার্ব। লেসন 2 এ আমরা 4 নম্বরে পাচ্ছি এই তিনটে উদাহরণ, যেখানে বলা হয়েছে সঠিক ফ্রেজাল ভার্বটাকে এই এক্সাম্পলের মধ্য থেকে বেছে বসাতে। প্রথমটা কি আছে দেখো, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবির সঙ্গে তার বন্ধুর দেখা হয়েছিল পার্কে। এক্ষেত্রে এবার উদাহরণে চলে আসি, টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কেম অ্যাক্রস, কাম অ্যাক্রস। তো এবারে দেখো, টার্ন ডাউন মানে কোনো কিছুর কে নামিয়ে দেওয়া। যেহেতু ডাউন আছে, আমি এখন সঠিক মানেটা বলছি না, এক্স্যাক্ট মানেটা বলছি না, আমি এক্সারসাইজটা সলভ করার চেষ্টা করছি, তোমরাও করো আমার সঙ্গে। ডাউন যেহেতু আছে, তাই জন্য কোনো কিছু নামিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া, না করে দেওয়া, সেই অর্থে ডাউন। ওভার মানে কোনো কিছুকে ছাপিয়ে যাওয়া, কোনো বাধাকে অতিক্রম করে যাওয়া, তো সেই অর্থে ওভার। পুট আপ উইথ, পুট আপ উইথ মানে যেটা সহ্য করতে পারে না, এই ফ্রেজটার মানে আমি বলেই দিলাম, সহ্য করতে না পারা। কাম অ্যাক্রস, কিছুর সঙ্গে ক্রস করা, কিছুর সঙ্গে দেখা হওয়া। আর ক্রস কথাটার থেকে এই মানেটাই বোঝাচ্ছে না? তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো এতক্ষণে যে মেট সেটা কাম অ্যাক্রস, এই ফ্রেজাল ভার্বটা হবে। অ্যাক্রস দেখা হয়েছিল, তার সঙ্গে ক্রস করেছিল, তাই জন্য এই ফ্রেজাল ভার্বটাই অ্যাপ্রোপ্রিয়েট। এভাবে করবে, কিন্তু বারবার বলছি গ্রামার বইতে প্রচুর উদাহরণ আছে, পড়তে থাকবে, বারে বারে পড়তে থাকবে, এতটা আন্দাজের ভিত্তিতে হয় না। কিন্তু
এভাবেও হয়, একটু কমন সেন্স কাজে লাগাতে হয়। কেন? যখন খুব কাছাকাছি মানের কাম ওভার আছে, কাম অ্যাক্রস আছে, কাম কাম, কি লিখবো এখন? তখন এই বুদ্ধিগুলো কাজে লাগাতে হবে। এবারে চলে আসি, রবি মেট আছে, পাস্ট টেন্স আছে, দেখা হয়েছিল, তাই জন্য কাম অ্যাক্রস কিন্তু বসবে না, হবে এটা কেম অ্যাক্রস। এই জিনিসটা যাতে মনে থাকে, টেন্স চেঞ্জ করতে হবে। রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। নাম্বার বি, তনুশ্রী cannot tolerate cruel behavior to animals। এটা আমি বলেই দিয়েছি, put up with, এই কথাটার মানে মনে রাখবে, টলারেট না করা। তনুশ্রী কিছুতেই সহ্য করতে পারে না অ্যানিমেলদের প্রতি নৃশংস ব্যবহার। এটা হবে put up with। পুট ভার্বের 3টে ফর্মই পুট পুট পুট, অতএব চেঞ্জ করার কিচ্ছু নেই। লাস্ট এক্সাম্পল, his proposal was rejected। তার প্রপোজাল যেটা ছিল, সে যেটা প্রপোজ করেছিল, যেটা বলেছিল, সাজেস্ট করেছিল, সেটাকে রিজেক্টেড করে দেওয়া হয়েছে, নাকচ করে দেওয়া হয়েছে। এবারে দেখো, পুট আপ উইথ হয়ে গেল, কাম অ্যাক্রস হয়ে গেল, কাম ওভার আছে, টার্ন ডাউন আছে। ডাউনটা নেগেটিভ অর্থে, নিচু করে দেওয়া, না করে দেওয়া, নাকচ করে দেওয়া, ডাউন করে দিচ্ছে, ওকে ডাউন করে দিচ্ছে, ওর কথাটা শুনতে চাচ্ছে না। সুতরাং এটা হবে টার্নড ডাউন। কেন? রিজেক্টেড আছে, পাস্ট ফর্ম, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, পুরোটাই সিম্পল পাস্টে আছে, সুতরাং হিজ প্রপোজাল ওয়াজ টার্নড ডাউন। বুঝতে পারলে? এই গেল আজকের ক্লাস গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব নিয়ে। আশা করি বোঝার কিছু বাকি রইল না। যেখানে ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তার সঙ্গে যখন সেন্টেন্সে বসছে, সেন্টেন্সটার টেন্স অনুযায়ী সেটাকে চেঞ্জ করে আমরা বসাচ্ছি। পরীক্ষাতেও আমরা এরকম উদাহরণ পাবো। সেটার থেকে মাথা ঠান্ডা করে কমন সেন্স লাগিয়ে বুঝতে হবে এবং করতে হবে, যেটা প্রচুর প্রচুর প্র্যাকটিস। এবং আচার্য তো তোমাদের সঙ্গেই রইল, ততক্ষণ আচার্যের সঙ্গে থাকো, পড়তে থাকো, জানতে থাকো।